বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি নিয়োগ খুবই বড় একটি নিয়োগ আসতেছে জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে দেখি নিয়োগটা আসবে এবং আপনারা ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকেই এই গোছানো প্রস্তুতি নেওয়া দরকার। যেহেতু আপনাদের পরীক্ষার সার্কুলার প্রকাশিত হওয়ার পর সর্বোচ্চ 3 থেকে 4 মাস সময় পেতে পারেন। 19তম নিবন্ধনের জন্য 3 মাস এবং প্রাইমারির জন্য হয়তো বা 4 মাস সময় পেতে পারেন। তো এখন থেকে আপনাদের সময় প্রস্তুতি নিতে হবে। এখন প্রস্তুতি না নিলে কিন্তু আপনারা 19তম নিবন্ধনে কিন্তু আপনাদের একটু মোটামুটি কঠিন হবে। তো আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন এবং প্রাইমারি নিয়োগ প্রস্তুতিও এখন থেকে নেওয়া দরকার। তাই আমি একটা ভিডিওর মধ্যেই 19তম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুইটা একসাথে আমি আপনাদের দেখাবো। দুইটা একসাথে আপনারা করলে দেখা যায় যে আপনার দুইটাই একসাথে প্রস্তুতি হয়ে যাবে। তো আশা করছি যে আপনারা ক্লাসগুলো নিয়মিত করবেন। বাংলা ক্লাস আজকের প্রথম ক্লাস। আপনারা আজকের এই ক্লাসটার মাধ্যমে আশা করছি উপকৃত হবেন এবং এই ক্লাসগুলো করেই আপনারা 19তম নিবন্ধনে আপনারা কোয়ালিফাই করতে পারবেন আশা করছি এবং প্রাইমারি নিয়োগ প্রস্তুতিও ইনশাল্লাহ এখান থেকে আপনারা অনেক ভালো একটি কভারেজ হয়ে যাবে। এখান থেকে আপনারা ভালো একটি প্রস্তুতি এখান থেকে নিতে পারবেন। তো আজকের হচ্ছে বাংলা ক্লাস প্রথম আমি লেকচারে চলে যাচ্ছি। তো এখানে আজকের হচ্ছে বাংলা ভাষা যে 1 নম্বর দেওয়া আছে যে ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়। এখানে ধ্বনি দৃশ্যমান নাকি মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি, নাকি ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়, অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার ভাগধ্বনি। এখানে সঠিক অ্যান্সার হবে ক নাম্বার ধ্বনি দৃশ্যমান। এখানে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। এখানে ব্যাখ্যাগুলো পড়লে অনেক উপকার হবে। কারণ এই একটা প্রশ্নের উপরে দেখা যায় যে ব্যাখ্যাটা যদি ভালো করে পড়া যায় তাহলে দেখা যায় এখান থেকে 7 থেকে 8টা বা 10টা প্রশ্ন এখান থেকে কিন্তু হয়ে যায়, কভারেজ হয়ে যায়, একসাথেই হয়ে যায়। দেখা যায় এখানে মানুষের বাকযন্ত্রের সাহায্যে তৈরি আওয়াজকে কি বলে? ধ্বনি বলে। তো এইটা কিন্তু এখানে প্রশ্ন নাই, কিন্তু এই ব্যাখ্যাটা পড়লে এখান থেকে একটা কিন্তু হতে পারে, কিন্তু এখান থেকে একটা নৈর্ব্যক্তিক। তো মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজ হলো কি? ধ্বনি। এখান থেকেও একটা হতে পারে। তারপরে এখানে একটু আরো রয়েছে ইম্পর্টেন্ট যে লাইনগুলো, সেগুলো কিন্তু আমি লাল কালি দিয়ে অলরেডি দাগ দিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে ইম্পর্টেন্ট কোন বিষয়গুলো। তো আমি ইম্পর্টেন্ট বিষয়গুলোই আপনাদের দেখাবো, বাকিগুলো আমি দেখাবো না, তাহলে অনেক সময় ব্যয় হয়ে যাবে, ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো ভাষার ক্ষুদ্রতম একক কি? ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা বারবার পরীক্ষায় কিন্তু পিলিতে এসে থাকে। এটা বিসিএস থেকে শুরু করে 19তম নিবন্ধন প্রাইমারি সব থেকে ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নটা আসে। ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভালো করে মনে রাখবেন যে ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। ভাষার মূল ভিত্তি কি? ভাষার মূল ভিত্তিও ধ্বনি। এবং ধ্বনি পরিমাপের ক্ষুদ্রতম মানদণ্ড হলো কি? মাত্রা। এখানে তো অনেকগুলো প্রশ্ন কিন্তু এসে যায়। আরেকটি বিষয় জেনে রাখতে হবে যে ধ্বনির লিখিত রূপ, ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীক হলো বর্ণ। ধ্বনির লিখিত রূপ, ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীক হলো কি? বর্ণ। এগুলো মনে রাখতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে 2 নম্বরে এসে যাই। 2 নম্বর হচ্ছে স্বরান্ত অক্ষরকে কি বলে? মুক্তাক্ষর বলে। কি বলা হয়? মুক্তাক্ষর বলা হয়। তো আমি ব্যাখ্যাটা সহকারে পড়িয়ে দেব যাতে আপনাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন এসে যায়, একটার পাশাপাশি যাতে অনেকগুলো প্রশ্ন আপনারা এখান থেকে কভার হয়ে যায়। এখানে ব্যাখ্যা বলা আছে যে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনিক উচ্চকে অক্ষর বলে। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনিক উচ্চকে কি বলে? অক্ষর বলে। মনে রাখতে হবে। অক্ষর কত প্রকার? 2 প্রকার। ঠিকই, মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্যাক্ষর। তো মুক্তাক্ষর হচ্ছে স্বরান্ত অক্ষর আর বদ্যাক্ষর হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর। মুক্তাক্ষর স্বরান্ত অক্ষর এর শেষে স্বরধ্বনি থাকে, মনে রাখতে হবে। যেমন এই যে লা, শেষে কি আ আছে? লা, এটা উচ্চারণ করলে কিন্তু শেষে আকার, আর মতো উচ্চারণ হয় লা। তো এটা শেষে যে আছে এটা হচ্ছে মুক্তাক্ষর বা স্বরান্ত। আর বদ্যাক্ষর বা ব্যঞ্জনান্ত অক্ষর এর শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে। যেমন বাং, এখানে অং কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ। তো এখানে কিন্তু ব্যঞ্জন বর্ণ আছে। তো মুক্তাক্ষরের উচ্চারণে মুখ খোলা থাকে, কিছু বদ্যাক্ষরের উচ্চারণে মুখ খোলা থাকে না। এবং জেনে রাখা ভালো আরেকটি যে মুক্তাক্ষর চিহ্ন হচ্ছে ইউ আকৃতির আর বদ্যাক্ষর চিহ্ন হচ্ছে যে একটা হাইফেন আকৃতির, এভাবে থাকবে। ঠিক আছে? তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ব্যাখ্যাটা।
এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু আসে। তো ব্যাখ্যা সহকারে আমি যেভাবে দাগিয়ে রেখেছি অলরেডি, লাল দাগ দাগ যেগুলো দেওয়া আছে এইগুলো আপনাদের কিন্তু ইম্পর্টেন্ট। এই লাইনগুলোই আমি আপনাদের পড়াবো। আহ, এখানে 3 নাম্বার আছে শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? শুদ্ধ বানানের গুচ্ছ হচ্ছে এই যে শিরোচ্ছেদ, দরিদ্রতা। এখানে দারিদ্রতা কিন্তু শুদ্ধ না, এখানে শুদ্ধ হচ্ছে দরিদ্রতা, মনে রাখতে হবে। এবং সমীচীন, সমীচীন এখানে ময় দীর্ঘার এবং চয় দীর্ঘার হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এটা অনেকেই ভুল করে যে সমীচীন বানানটা হবে ময় দীর্ঘার, চয় চয় দীর্ঘার এবং সমীচীন। শিরোচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন, এটা হচ্ছে শুদ্ধ। আর বাকিগুলা ভুল আছে। দরিদ্রতা হয় না। এবং উম এই যে শিরশ্ছেদ, দরিদ্রতা সঠিক, কিন্তু এখানে শিরশ্ছেদ বানানটা ভুল আছে। আর সমীচীন বানানটা সঠিক আছে এখানে। এইখানে এখানে শিরশ্ছেদ বানানটা সঠিক আছে, কিন্তু দারিদ্র বানানটা ভুল আছে। ওই যে সমীচীন বানানটা ভুল আছে। এই তো এখানে এইগুলো মনে রাখতে হবে। তো শুদ্ধ বানান সমূহ আমি অলরেডি বলে দিয়েছি। দারিদ্র শুদ্ধ বানান, এই যে দরিদ্রতা অথবা দারিদ্র, এই দুইটা হচ্ছে শুদ্ধ বানান। এইখানে শুধু সমীচীন বানানটা ভুল ছিল। এখানে কিন্তু শিরোচ্ছেদ বানানটা সঠিক ছিল, দারিদ্র বানানটা সঠিক ছিল, সমীচীনটা ভুল ছিল। তো এখানে মনে রাখতে হবে যে শিরোচ্ছেদ এবং দরিদ্রতা অথবা দারিদ্র এবং সমীচীন এইগুলো সঠিক। এই বানানটা অনেকেই ভুল করে যে দরিদ্রতা, দারিদ্রতা, আর নাকি দরিদ্রতা, এই বানানগুলো ভুল করে। হবে দরিদ্রতা এবং দারিদ্র, এই বানানটা সঠিক। জেনে রাখা ভালো যে আরো রয়েছে শিরোচ্ছেদের সন্ধি বিচ্ছেদ। এই সন্ধি বিচ্ছেদটা দেখে নাও, আসতে পারে। শিরোচ্ছেদ শব্দটি বিসর্গ সন্ধিজাত শব্দ। এবং আরো যে ইম্পর্টেন্ট রয়েছে সমীচীন অর্থ কি? সমীচীন অর্থ হচ্ছে সংহত, উপযুক্ত, উত্তম, যথার্থ, সত্য অথবা উচিত। 4 নম্বরে যেটা বলা আছে যে আরবি কলম শব্দটি কলমশ শব্দ থেকে এসেছে। কলমশ কোন ভাষার শব্দ? কলমশ হচ্ছে গ্রিক ভাষার শব্দ। ভেরি মাচ ইম্পর্টেন্ট। আরবি কলম শব্দটি কলমশ শব্দ থেকে এসেছে। কলমশ শব্দটি একটি গ্রিক ভাষার শব্দ। এখানে গ্রিক শব্দগুলো কি কি রয়েছে? গ্রিক শব্দগুলো আছে কেন্দ্র, দাম, ডাইনামাইট, ডায়নামো, এই শব্দগুলো পরীক্ষা আসতে পারে। ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো এখানে বলা আছে যে আরো যে গ্রিক শব্দগুলো আছে কেন্দ্র, দাম, ডাইনামাইট, ডায়নামো। এবং আরো কিছু পাঞ্জাবি শব্দ রয়েছে। পাঞ্জাবি শব্দগুলো প্রচলিত অর্থ অনুযায়ী চাহিদা ও তারকা পাঞ্জাবি শব্দ। এবং কিন্তু বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী চাহিদা তদ্ভব শব্দ, আর তারকা হচ্ছে সংশ্লিষ্ট শব্দ। ফরাসি শব্দটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি পরীক্ষায় দেখা যায়, যে কোনো পরীক্ষা, চাকরি পরীক্ষা ফরাসি শব্দ থেকে দু একটা প্রশ্ন আসে কিন্তু। তো এখানে ফরাসি শব্দগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। কি কি রয়েছে? আতাত, হলন্দাজ, কুপন, ক্যাফে, ক্যাসেট, গ্যারাস, ডিপো। এই যে ইম্পর্টেন্ট যে রেস্তোরাঁ, বুর্জোয়া, তারপর রেনেসাস, এগুলো পরীক্ষা আসে মূলত। ম্যাগাজিন, এগুলো পরীক্ষা আসে। এবং স্প্যানিশ ভাষা থেকে বেশি এটা আসে না। স্প্যানিশ হচ্ছে ডেঙ্গু, হারিকেন। 5 নাম্বার যেটা রয়েছে, 5 নাম্বারে আমরা 4 পর্যন্ত অলরেডি পড়ে ফেলেছি। 5 নাম্বার হচ্ছে ভাষা চিন্তার শুধুই বাহনই নয়, চিন্তার প্রসূতিও। এখানে মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? সুকুমার সেনের। সুকুমার সেনের। সুকুমার সেনের। তো এখানে ব্যাখ্যা হচ্ছে সুকুমার সেন তার ভাষা ইতিবৃত্ত 1939 গ্রন্থে উল্লেখিত মন্তব্যটি করেন। ভাষার ইতিবৃত্ত গ্রন্থে তিনি ভাষা সম্পর্কে বলেন, দেখবো সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? মনোরতা আর সম্পাদক। এখান থেকে এই ব্যাখ্যা, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? মনোরতা আর সম্পাদক। এটা অনেক ইম্পর্টেন্ট। এবং কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। এবং এই যে বইটির নাম সেটা অনেক ইম্পর্টেন্ট। এবং এই বইটি কত সালে? 1743 সালে এটা লিখেছেন। এবং আরো ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, এই বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ লিখেছেন কে? এইটা ইম্পর্টেন্ট। এবং এই গ্রন্থটির নামও অনেক ইম্পর্টেন্ট। এবং বাঙালি কর্তৃক প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়, এবং বইটির নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, 1833 সালে। 7 নম্বর রয়েছে উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি হচ্ছে এ। এই যে ছকটা রয়েছে, ছকটা খুব ভালো করে পড়বা, তাহলে এখান থেকে যে কোনো কিছু আসছে তোমরা পারবে। 8 নম্বর রয়েছে তাম্বলিক শব্দের সমর্থক নয় কোনটি? তাম্বলিক শব্দের সমর্থক না হচ্ছে তামসিক। আর তাম্বলিক শব্দের সমর্থক হচ্ছে পান ব্যবসায়ী, পণ্যকার, বারোই। 9 নম্বরে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? অনন্যই অব্যয়। এখানে
অনন্য অব্যয় হচ্ছে যে সকল অব্যয় বাক্যে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশ ব্যবহৃত হয় তাদের অনন্য অব্যয় বলে, যেমন মরি মরি, ছি ছি, এগুলো হচ্ছে অনন্য অব্যয়। আর অনুকার অব্যয় হচ্ছে বিভিন্ন যে ধ্বনি শব্দ, অনুকার ধনাত্মক যে শব্দগুলো, সেগুলো হচ্ছে যেমন জমজম, কনকন, এই যে শব্দগুলো এগুলোকে অনুকার অব্যয় বলা হয়। এবং অনুসর্গ অব্যয় হচ্ছে যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারক বাচকতা প্রকাশ করে। 10 নম্বর রয়েছে নিচের কোনটি যৌগিক শব্দ? যৌগিক শব্দ হচ্ছে মিতালি, যে শব্দ দ্বারা নতুন শব্দ বোঝায়, মানে একটি নতুন শব্দ বোঝায় সেই তাকে হচ্ছে যৌগিক শব্দ বলে। যেমন যে সকল শব্দ উদ্ভিদবিজ্ঞানী অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম তাদের যৌগিক শব্দ বলে। যেমন এখানে মিতা মূল শব্দ আর আলী মিতালি মিলে নতুন শব্দ গঠিত হয়েছে। তো গুরুত্বপূর্ণ কিছু যৌগিক শব্দ রয়েছে: মধুর, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, দৈত্য, চিকামারা, চালক, পাঠক, পাগলামি, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু মৌলিক শব্দ। 11 নম্বর রয়েছে সুনামি তাণ্ডবে অনেকে সর্বশান্ত হয়েছে। বাক্যটিতে কয়টি ভুল আছে? 3টি ভুল। এখানে সঠিক হচ্ছে সুনামির ময় রসিকার হবে, এবং তাণ্ডবান্ড ভুল আছে, এবং সর্বশান্ত বানানটাও এখানে এই সঠিক অ্যান্সারটা এখানে দেওয়া আছে। এবং 12 নম্বরে কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? উপপদ বলা হয়। এবং এখানে 13 নম্বরে তোমার নাম কি? এখানে কি হচ্ছে? সর্বনাম। এখানে কি কি? সর্বনাম। সরল শব্দের বিপরীতক নয় নিচে কোনটি? গরল হচ্ছে বিপরীত নয়। আর 3টা কুটিল, জটিল, বক্র, এগুলো হচ্ছে বিপরীত। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পদমর্যাদা। এখানে আমরা বাংলা সাহিত্যতে আসি। বাংলা সাহিত্যে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। মনে রাখতে হবে, চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন প্রবোধচন্দ্র বাগচি। এবং এই যে এখানে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে এগুলো খুব সুন্দর করে পড়তে হবে। এখান থেকে ব্যাখ্যা থেকে কিন্তু যেগুলো লাল দাগ দেওয়া আছে এগুলো খুব সুন্দরভাবে পড়বে। আমি পিডিএফ ফাইল দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে ডাউনলোড করে খুব সুন্দর করে এগুলো পড়তে হবে। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের। 18 নাম্বার, কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? ভোজপুরি ভাষায়। যেগুলো লাল কালি দাগ দিয়ে দিয়েছি এগুলো অবশ্যই পড়তে হবে। 19 নম্বরে নিচে কোন জন যুদ্ধ কাব্য রচয়িতা নন? সৈয়দ নুরুদ্দিন। 20 নম্বরে কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? রসুল বিজয়। আর বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা হচ্ছে কি? বিনয় ঘোষ। এবং 22 নম্বরে যেটা বলা আছে প্রথম সাহিত্যিক সে গদ্যের স্রষ্টাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এখানে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাদেশ শব্দ এখানে আবিষ্কার করেন, এবং ইম্পর্টেন্ট লাইনগুলো আছে বাংলায় পরিপূর্ণ গদ্য রচনা ঈশ্বরচন্দ্র বলা হয় সাহিত্য গদ্যের স্রষ্টা এবং বাংলা গদ্যের জনক। আর আরো জেনে রাখতে হবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম বিরাম চিহ্ন প্রবর্তন করেন, এবং তার প্রথম গ্রন্থের নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থ। এবং আরো যে এখানে ইম্পর্টেন্ট যে অনেকগুলো রয়েছে যে রাজা রামমোহন রায় প্রথম বাঙালি হিসেবে থেকে বাংলা ব্যাকরণ রচনা করেন, এবং এই ব্যাকরণটির নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি পাঁচটি সবচেয়ে বেশি 5টি গ্রন্থ রচনা করেন, এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যে 5টি গ্রন্থ রচনা করেন অনেক ইম্পর্টেন্ট: 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন বাংলা সাহিত্যের দ্বারা প্রতিষ্ঠিত পুরুষ, এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বা বাংলা উপন্যাসের জনক বলা হয়। তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন। প্যারিদেশ মিত্রে আলালের গড়ে দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় 1858 সালে, এবং প্যারিদেশ মিত্রে আলালের গড়ে দুলাল প্রথম একটি উপন্যাস, তিনি প্রথম উপন্যাস লিখেছেন, তা অনেক গুরুত্বপূর্ণ। এখানে 24 নম্বরে শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? চতুরঙ্গ। মা কল্পতরু, আমরা সব পোষা গরু, এখানে কবিতাংশটি রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। এখানে ব্যাখ্যাগুলো পড়ে নিতে হবে। আর আমি এখানে 26 নম্বরে যেটা বলেছি যে মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থে উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ গো-জীবন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? 16 বছর বয়সে। এবং নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? ইছামতি। এখানে এখানে এগুলো পড়ে নিতে হবে। আমার পথ পণ্ডিত কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? রুদ্রমঙ্গল। এবং জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী কাকে তপোবন প্রেমিক বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান বুঝিয়েছেন কাকে? শেখ কামালকে বুঝিয়েছেন। এবং আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? গাইবান্ধায়। এবং এই যে ব্যাখ্যাগুলো অবশ্যই পড়ে নিবা। 33 নম্বরে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? অক্ষরবৃত্ত ছন্দ।
এবং 34 নম্বরে বক্তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান এবং দুর্দিনের দিনলিপি চিঠিগ্রন্থটি কার লেখা? আবুল ফজল। আমি এই পিডিএফ ফাইলটা সম্পূর্ণ দিয়ে দেবো তোমাদের, যেগুলো লাল কলমের দাগ দেওয়া আছে এইগুলো অবশ্যই তোমরা পড়ে নেবা। এটা অনেক ইম্পর্টেন্ট লাইনগুলো আমি কলমের দাগ দিয়ে দিয়েছি লাল কলমের। তো সেখান থেকে তোমরা এইগুলো তোমরা অবশ্যই পিডিএফ ফাইলটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই পিডিএফ ফাইলগুলো খুব চর্চা করবা আর ভিডিওটা অবশ্যই একবার হলেও দেখবা। তো ভালো থাকো, ধন্যবাদ সকলকে। এবং প্রতিনিয়তই কিন্তু আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই আশা করি পারফেক্ট একটি প্রস্তুতি গোছানো সম্পূর্ণ ফ্রিতে একটি পারফেক্ট প্রস্তুতি তোমরা নিতে পারবা। ভালো থাকো, ধন্যবাদ সকলকে।